তৃণার বর খুব ভালো, সেজন্য সে খুব খুশি। 3 বছর হয়ে গেল তাদের বিয়ে হয়েছে। অভিনন্দন তার একটি কথাও অমান্য করেনি। যা বলেছে হাসি মুখে করে দিয়েছে, যা চেয়েছে হাসি মুখে তাই কিনে দিয়েছে। একেবারে পারফেক্ট হাজবেন্ড বলতে যা বোঝায় তাই। তৃণারা খুব গরিব। ওর বাবা ভূমিহীন কৃষক। এক মেয়ে এক ছেলে নিয়ে কোনো মতে টিকে আছে। তৃণার বাবা কৃষ্ণকান্ত নির্দিষ্ট কোনো কাজও করেন না। তৃণা সুন্দরীও নয়। কোনো ছেলে তাকে বিয়ে করবে কি না এই নিয়ে তার নিজেরই সন্দেহ ছিল, কিন্তু কপাল বলে একটা বস্তু আছে। তৃণা এখন সেটা বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে না মানে, বিয়ের পর এই 3 বছরে তৃণা অনেক পাল্টে গেছে। কনফিডেন্স বেড়েছে। বড়লোক বরের সঙ্গে ঘুরে ঘুরে অনেক আদব কায়দা শিখেছে। দামি দামি ড্রেসপত্র কিনে সে হয়েছে আধুনিকা। অভিনন্দন ছেলে হিসেবে ভালো, ভালো চাকরিও করে, পাশাপাশি করে ব্যবসা। ফলে তার হাতে প্রচুর অর্থ। তৃণাকে পছন্দ করে অভিনন্দন যখন বিয়ে করে তখন ওর বাবা মা খুবই অবাক হয়েছিল। তারা অত্যন্ত বিরক্ত হয়ে বলেছিল, বিয়ে একটা বড় সিদ্ধান্ত, ভেবেচিন্তে নিস অভিনন্দন। অভিনন্দন কারো কথা শোনেনি। সে শুনেছিল তার অন্তরের বন্ধু উকিল জয়দেবের কথা। কি মন্ত্র জয়দেব দিয়েছিল কে জানে। বিয়ের পর ধীরে ধীরে পাল্টাতে থাকে অভিনন্দন। বাবা মায়ের কাছে হয়ে ওঠে অচেনা। শুধুমাত্র তৃণা যা বলে তাই করে, যেন কলের পুতুল সে একটা। অভিনন্দনের বাবা মা ছেলেকে বেশি ঘাটাননি, এক্সট্রা কথা বলেননি, শুধু নীরবে সরে এসেছিলেন অনেকটা দূরে। ইদানিং ফোনেও যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন খানিকটা। বুঝেছিলেন অভিনন্দন আর অভিনন্দন নেই, তাদের ছেলে আর ছেলে নেই। বিতর্ক থেকে নীরবতায় তাদের কাছে শ্রেয় মনে হয়েছিল। অভিনন্দন বছরে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি ক্যানিং আসে। আসতে এক প্রকার বাধ্য হয়। কারণটা তৃণা। কি কারণে তৃণা বারে বারে বাপের বাড়ি আসতে চায় অভিনন্দন জানে না, জানতে চায় না। শুধু আসতে বললে আসে। বারে বারে আসতে হয় বলে অভিনন্দন শ্বশুরবাড়ির পরিকাঠামো খানিকটা পাল্টে দিয়েছে তৃণার জোড়াজুড়িতে। এরাও যেন সুখে থাকতে পারেন সেই ব্যবস্থাও করে দিয়েছে। এতে অবশ্য অভিনন্দন অখুশি নয়। তৃণার জোড়াজুড়িতে অভিনন্দন আজও শ্বশুর বাড়িতে এসেছে। আসার সময় কোনো প্রশ্ন করেনি, আসবো না বলেনি। প্রতিবার যেমন তৃণা বাড়ির জন্য অনেক কিছু কিনে আনে, এবারও আনলো। কিন্তু সন্ধ্যেবেলা যখন অভিনন্দন শ্বশুর শাশুড়ি এবং গ্রামের কয়েকজন মুরব্বী স্থানীয় মানুষকে ডেকে আনলো, তখন তৃণা খানিকটা অবাক হলো, আতঙ্কিত হলো। মাতব্বরেরা বাড়িতে প্রবেশ করার আগেই এলো জয়দেব। জয়দেব যে আসবে তৃণা জানতো না। অভিনন্দন আগে কিছু বলেনি, আভাস দেয়নি। তৃণার মনে উদ্বেগ। কি কারণে অভিনন্দন এত লোক ডাকছে, তার মনটা কেবল কু গাইতে লাগলো। আতঙ্কে ভয়ে তৃণা দৌড়ে জয়দেবের কাছে গেল। তাকে ডেকে নিয়ে এলো বাড়ির উল্টো দিকের পথে। এখনো রাতের আঁধার পুরোপুরি নামেনি। সূর্য শুধু গাছপালার আড়ালে হারিয়ে গেছে। এদিকটা ফাঁকা, তাকালে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখন আর দেখা যাচ্ছে না, আলো কমে আসছে। জয়দেব তৃণার ভয়ার্ত চোখ মুখ দেখে হেসে বলল, জানো তো, ভয়েস কখনো কখনো নয়েস হয়। নয়েস মানুষ মনে রাখে না, কিন্তু বিরক্ত হয়। বলে জয়দেব এক পাতার একটি চুক্তিপত্র তৃণার হাতে তুলে দিল, সঙ্গে নিচে স্টেবল করা একটি চিঠি। মুখে আর কিছু বলল না। তৃণা তড়িৎ চোখ বুলিয়ে আবজা আলোয় কাগজখানি দেখে মুহূর্তে ঘেমে উঠল। একদম নিচে তার নিজের হাতের স্বাক্ষর। নিজেই সবটা লিখেছিল বিয়ে ঠিক হওয়ার আগে আগে। তখন ওই জয়দেব ছিল। 3 বছর আগের লেখা। ঠিক কি লিখেছিল মনে নেই, কিন্তু সে কিছু প্রতিজ্ঞা করেছিল, কিছু কাজ কোনোদিন করবে না। সেই শর্তেই বিয়ে করবে অভিনন্দন। দ্রুত চোখ বুলিয়ে নিল একবার তৃণা। প্রথম পাতাটি দেখা হয়ে গেলে দ্বিতীয় পাতাটি খুলল। এটি অভিনন্দনের লেখা একটি চিঠি। লিখেছিল জয়দেবকে। এই চিঠিখানি দেখে চমকে ওঠে তৎক্ষণাৎ জয়দেবের হাতে অঙ্গীকারপত্রটি তুলে দিয়ে একবারে চুপ করে গেল তৃণা। দেখতে দেখতে ভয়ে তৃণার চোখ মুখ
সাদা হয়ে উঠল। জয়দেব তৃণাকে দেখে আর একবার হাসলো। হাসতে হাসতে বলল, নিচে পিন করা চিঠিটা অভিনন্দন আমাকে বিয়ের আগে লিখেছিল। বলেছিল এমন মেয়ে পেলে বিয়ে করব, নইলে নয়। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি সেই মেয়ে যে শহরের প্রাচুর্যের মধ্যে গিয়েও পাল্টাবে না, গ্রাম্য সরলতাটুকু ধরে রাখতে পারবে। তুমি নিজের হাতে লিখেও ছিলে তেমন, অথচ এখন নিজের দিকে একবার তাকাও, সব বুঝতে পারবে। একটু থেমে জয়দেব আবার বলল, অথচ দেখো অভিনন্দন তেমনই আছে, শুধু পাল্টে গেছো তুমি। ভেবে দেখো কি আকাশচুম্বী চাহিদা হয়েছে তোমার, জাস্ট একবার ভাবো। জয়দেবের কথা শুনে তৃণা অনেকক্ষণ চুপ করে রইল, মাথা নিচু করে কি যেন ভাবল। শেষে ধীরে ধীরে বলল, আমাকে কি অভিনন্দন এখানে রেখে যেতে চায়? জয়দেব আর একবার হাসল, হাসি থামিয়ে বলল, অভিনন্দন এমনটা চায় না, তুমি নিজেই লিখেছ এমনটা। যদি তুমি পাল্টাও তাহলে ফিরে আসবে বাবা মায়ের কাছে বিনা শর্তে। তুমি নিজেই লিখেছ, আর একবার পড়ে দেখো। বলেই কাগজখানি এগিয়ে ধরল জয়দেব। কাগজখানি তৃণা নিল না, চেয়ে দেখল না। সে জানে কি লিখেছিল, সব মনে পড়েছে তার। নিজের অজান্তেই ধীরে ধীরে সব ভুলে গেছিল সে। পেছনে ফেলে আসা পথ যেমন মানুষ মনে রাখে না, তেমন তৃণা ধীরে ধীরে সরে আসে সেখান থেকে, কোনো বাক্য ব্যয় না করে, কথা না বাড়িয়ে। সে বুঝতে পেরেছে কিছু না বলেও মানুষ কঠোর হতে পারে, নীরবেও প্রতিবাদ করা যায়। অভিনন্দন সেটাই করেছে। সে ফিরে এলো স্বামীর কাছে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক থেকে আঁধার ছুটে আসছে ঘর বাড়িতে, গাছপালাতে ঢেকে ফেলেছে চারিদিক। ধীরে ধীরে বাড়ির নিচেই একা দাঁড়িয়েছিল অভিনন্দন। ছায়া মূর্তির মতো লাগছে এখন ওকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির কলতান শুনছে। গ্রামে এলে ও এখানে দাঁড়ায়, পাখিদের কথা শোনে, বাড়িতে বাড়িতে শাক বাজে, সেগুলো শোনে। তৃণা গিয়ে অভিনন্দনের একটা হাত ধরল, একটুখানি সময় নিয়ে ধীরে ধীরে বলল, সবাইকে ফিরে যেতে বলো, আমি এখানে থেকে যাচ্ছি। আমি তো সেটাই লিখেছিলাম। অভিনন্দন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে রেখে যেতে আসেনি, তোমাকে পুনরায় মাটির গন্ধ নিতে এনেছি। বিয়ের আগে তোমার শরীরে যে গন্ধটা ছিল, আমার বড় প্রিয় ছিল সেই গন্ধটা। অনেকটা সময় চুপ করে থেকে তৃণা ধীরে ধীরে বলল, আমার আঁচলে এক মুঠো মাটি তুলে দেবে পথের পাশ থেকে? দাও না তুলে। কি করবে? বেঁধে রাখবো, আঁচলে বেঁধে রাখবো। অভিনন্দন এবার তৃণার একটা হাত শক্ত করে ধরল, তারপর অনুচ্চ স্বরে বলল, মাটি নয়, মাটির গন্ধটা বেঁধে রাখো, ওই গন্ধটা আমার বড় প্রিয়। তৃণা আর কিছু বলল না, শুধু এগিয়ে এসে অভিনন্দনের বুকে মাথা রেখে আবেশে চোখ বুঝল।